প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, সকলকেই বাকল জড়ানাপাড়া উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি সুমন্ত কুমার চক্রবর্তী, সহকারী শিক্ষক গণিত, বাকল জড়ানাপাড়া উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা। আমার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিষয় বিজ্ঞান অধ্যায় 7 এর একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যথারীতি তোমাদের বই খাতা কলম সাথে নিয়ে নাও। প্রিয় শিক্ষার্থী, দেখো, যে সমস্যাটি নিয়ে আমি আলোচনা করব তা হলো যে নুহা তাদের বাসার 5 তলায় ছাদে উঠে 50 গ্রাম বরের একটি পাথর এবং 1 টুকরা কাগজ একই সাথে নিচে ফেলে দিল। মাটিতে দাঁড়ানো নুহার ছোট ভাই লক্ষ্য করলো যে পাথরটি কাগজের আগেই মাটিতে পৌঁছায়। এবার প্রশ্ন হলো যে ক, যে ভর কাকে বলে, খ, অভিকর্ষ ত্বরণ বলতে কি বোঝায়, গ, পাথরটির ওজন নির্ণয় করো, ঘ, পাথরটি আগেই মাটিতে পৌঁছার কারণ বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমার সমস্যা। এবারে চলো তাহলে আমরা কিভাবে সেই সমস্যাগুলোর সমাধান করতে পারি। তাহলে নিশ্চয়ই তোমাদের উঠানো হয়ে গেছে, আমি একটু মুছে দিই এটা আবার। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা ছিল যে ভর কাকে বলে। তাহলে ক, তার উত্তর আমরা লিখবো এইভাবে যে কোন বস্তুতে যে পদার্থের মোট পরিমাণকে কোন বস্তুতে পদার্থের মোট পরিমাণকে তার ভর বলা হয়। তাহলে এটা কিন্তু আমরা শুধু কি জ্ঞান স্তর, তাহলে এখানে আর আমার কোনো সমস্যা নাই, আমরা শুধু কাকে বলে আমরা সংজ্ঞাটা এনে লিখে দিলাম। তাহলে কোন বস্তুতে পদার্থের মোট পরিমাণকেই তার ভর বলা হয়। তাহলে এবার দেখো আমরা যাব খ নম্বর প্রশ্নে। তাহলে খ নম্বর প্রশ্নটা হল যে অভিকর্ষ ত্বরণ বলতে কি বুঝো। তাহলে আমরা লিখব যে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। তাহলে অভিকর্ষ বলের প্রভাবে তোমার ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। তাহলে এইটুকু কিন্তু আমরা গেল জ্ঞান, এইটুকু আমরা জ্ঞান গেল জ্ঞান স্তর। এবার অনুধাবন দেখো যে
অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। এর একক মিটার ভাগ সেকেন্ড স্কয়ার। তাহলে এটা হবে আমার অনুধাবন। এটুকু হবে আমার অনুধাবন। তাহলে এটুকু জ্ঞান, এটুকু অনুধাবন। তাহলে এবারে দেখো, আমি আবার বলছি যে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্ত অবিপরন্ত কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। এই আমরা সংজ্ঞাটা লিখে দিলাম, এটা হলো জ্ঞান স্তর। আবার অভিকর্ষ ত্বরণকে আমরা জি দ্বারা প্রকাশ করা হয়, এর একক মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এইটুকু হইলো আমরা কি অনুধাবন স্তর। তাহলে আমরা এইটুকু লিখলে আমরা 2 নম্বরই পেতে পারি। তাহলে এবারে দেখো আমরা যাব গ নম্বর প্রশ্নে। একটু মুছে দেই। তাহলে গ নম্বর প্রশ্ন হলো যে পাথরটির ওজন নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রে কি কি আমাদের দেওয়া আছে দেখো। দেওয়া আছে পাথরের ভর m is equal to 50 গ্রাম। এই গ্রামটাকে কিন্তু আমরা কেজিতে নিতে হবে। তাহলে কেজিতে নিতে গেলে আমরা কি করব, এটাকে 1000 দ্বারা ভাগ করে দেব। তাহলে এই 50 ভাগ হবে 1000, এত হয়ে যাবে কেজি। তাহলে এই ভাগটা যদি আমরা ক্যালকুলেটর দ্বারা করে দেই তাহলে আমরা কি পাবো, 0.05 কেজি। আরেকটা জিনিস জানি আমরা যে অভিকর্ষ ত্বরণ, এই g is equal to আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কিন্তু আমরা জানা আছে। তাইলে আমরা বের করতে হবে কি, পাথরের ওজন। ওজন W is equal to what? তাহলে এই যে আমরা এইগুলি কিন্তু কি উদ্দীপক থেকে আমরা বুঝে লিখলাম। তাহলে এইটিকে কিন্তু বলা হয় অনুধাবন। এটা হবে অনুধাবন স্তর। এবারে দেখো আমরা জানি যে W is equal to mg, ভর ইনটু অভিকর্ষ ত্বরণ। তাহলে এই যে আমরা সূত্রটা লিখলাম, এটা কিন্তু হলো আমরা জ্ঞান স্তর। এটা আমরা বই থেকে আমরা মুখস্থ লিখছি, এটা হবে আমাদের জ্ঞান স্তর। এইবারে দেখো এনে মানগুলি বসায় দাও। m এর মান কত আছে, 0.05 কেজি ইনটু হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার যদি আমরা গুণটা করে দেই তাহলে পাওয়া যাবে কত, 0.49, এত হবে নিউটন। ওজনের একক নিউটন। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই যে এইটুকু জায়গা যেটা, এটা হলো আমার প্রয়োগ। এটা হবে আমার প্রয়োগ স্তর। তাহলে এই ক্ষেত্রে দেখা যায় আমরা এখানে যে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, আমরা 3টা স্তরই এখানে আছে, আমরা 3 নম্বরই তখন পেতে পারি। প্রিয় শিক্ষার্থী,
দেখো আমি আবার বলছি, এখানে আমার বলা ছিল যে পাথরের ভর m ইজ ইকুয়াল টু 50 গ্রাম। এই গ্রামটাকে আমরা কেজিতে নিয়ে আসলাম 1000 দ্বারা ভাগ করে। আর অভিকর্ষ ত্বরণ জি এর মান আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, যা পাথরের ওজন w ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা জানি w ইজ ইকুয়াল টু mg, m এর মান বসাই দিলাম, g এর মান বসাই দিলাম, গুণ করে দিলে আমরা পাইলাম 0.49 নিউটন। তাহলে এইগুলি আমরা উদ্দীপক থেকে লিখছি বুঝছা। তাহলে এটা হলো অনুধাবন, আর এই সূত্রটা আমরা সরাসরি বই থেকে মুখস্থ লিখছি, এটা হলো আমাদের জ্ঞান স্তর। আর ওই যে আমরা গুণটা করে দিলাম, এটা হলো আমার প্রয়োগ স্তর। তাহলে প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো আমরা যাব ঘ নম্বর প্রশ্নে। আমি এটা মুছে দিই। তাহলে ঘ নম্বরে আছে আমার, কোন বস্তুতে পাথরটি আগেই মাটিতে পড়ার কারণ বিশ্লেষণ করো। যে পাথরটি কেন আগেই মাটিতে পড়ে গিয়েছিল। দেখো তাহলে যে কোন বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে তা অভিকর্ষ বলের প্রভাবে মাটিতে পৌঁছায়। তাহলে অভিকর্ষ বলের প্রভাবে সেটা কিন্তু মাটিতে পৌঁছায়। তাহলে এটা হলো আমরা কি জ্ঞান স্তর। এটুকু লিখতে পারি আমরা জ্ঞান, যে কেন সেটা মাটিতে পড়ছে, প্রথম কারণটা। এবার অনুধাবনের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে নুহা ছাদ থেকে যে একই সময়ে এক টুকরা পাথর, একটি পাথর এবং এক টুকরা কাগজ, একটি পাথর ও এক টুকরা কাগজ তোমার ফেলে দিল। তাহলে এক টুকরা কাগজ, একটা পাথর এবং এক টুকরা কাগজ সে ফেলে দিল। এখন কিন্তু আমরা জানি যে যেহেতু বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান বস্তুর ভরের উপর নির্ভর করে না। তাহলে যেহেতু ক্রিয়াশীল বলের মানটা বস্তুর ভরের উপর নির্ভর করে না, তাই পাথর এবং কাগজের উপর ক্রিয়াশীল তোমার ত্বরণের মানটা কিন্তু একই থাকবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে না, অভিকর্ষ ত্বরণের মানটা একই থাকবে। অভিকর্ষ ত্বরণের মান
একই থাকবে। তাইলে যদি অভিকর্ষ ত্বরণের মানটা একই থাকে তাহলে এই তোমার পাথর এবং কাগজ একই সাথে মাটিতে পড়ার কথা। কিন্তু বাস্তবে দেখা যায় আমরা পাথরটা কি হয়েছে আগে পড়ছে। কিন্তু এনে পাথরটা কেন আগে পড়ছে, তার কারণটা হলো বায়ুর বাধার কারণে। এখানে যখন দুইটাই পড়তেছে তখন দুইটাকেই কিন্তু বাতাস কি করতেছে, বাধা দিতেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে একটা, এটা কিন্তু আমরা অনুধাবন গেল গা, অনুধাবন। এবারে দেখো এখানে আমরা একটা চিত্র প্রয়োগ করতে পারি। এটা মনে করো একটা ছাদ, এই ছাদ থেকে এই থেকে পড়তেছে তোমার একটা পাথরের টুকরা, এটা মনে করো একটা পাথরের টুকরা, আর এটা মনে করো একটা কাগজের টুকরা। এটা হলো কাগজ, এটা হলো কাগজ, এটা হলো পাথর। তাহলে এই ক্ষেত্রে দেখা যায় এটা হলো মাটি। এখানে যদি মাটি হয় তাহলে দেখা যায় ওই যে পাথরটা বেশি নিচে পড়তেছে যে, আর এই কাগজটা উপরে। কারণটা কি, এই কাগজটাকে পাথর বায়ু বাধা প্রয়োগ করতেছে বেশি, তার মানে তার ভরটা কম, এই কারণে সে বাধা পায় বেশি। আর এর ভর বেশি, এই কারণে সে ওজন বেশি, এই কারণে সে কি করতেছে আগে গিয়ে নিচে পড়তেছে। তাহলে যদি আমরা সেটাকে বায়ু শূন্য জায়গায় যদি করতে পারতাম তাহলে দেখা যেত ওই দুইটা একই সাথে মাটিতে পড়ত। কিন্তু এখানে আমরা ওই নোহার যে ছোট ভাই সে লক্ষ্য করছে পাথরটা আগে পড়ছে, তার কারণ হলো বায়ুর বাধা। তাহলে অতএব আমরা বলতে পারি যে বায়ুর বাধার কারণে তোমার পাথরের টুকরাটি এই কাগজের টুকরার চাইতে আগে মাটিতে পৌঁছায়। এই বিষয়গুলি তোমরা এখন এখানে লিখে দেবা। সেটা হবে এই ক্ষেত্রে এটা হলো তোমার প্রয়োগ, মনে করো চিত্রটা আর একটু ব্যাখ্যাটা দিয়ে দিলা হালকা। আর এরপর একটা সিদ্ধান্ত দিবা, সেই যদি আমরা সেটা বায়ু শূন্য জায়গায় করতে পারতাম তাহলে দেখা যেত দুইটাই একসাথে পড়তো। আবার যেহেতু আমরা বায়ু শূন্য জায়গা ছিল না, এই কারণে তোমার বায়ুর বাধার কারণে ওই পাথরের টুকরাটা আগে পড়ছে আর কাগজের টুকরাটা পরে পড়বে। এটা কিন্তু নোহার ছোট ভাই লক্ষ্য করছিল, তাই না? এইভাবে আমরা কি করব, ওই চারটা স্তরে আমরা সেটা লিখতে পারবো, লিখবো, তাহলেই কিন্তু আমরা এখানে 4 নম্বরই পেতে পারি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমার মনে হয় এটাতে আর লিখতে তোমাদের তেমন কোনো একটা সমস্যা হবে না। তো তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, নিয়মিত অনলাইন ক্লাস করো। এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার লাইভ ক্লাস আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।